ভাবতেছি পরিকল্পনাটা ফাঁস হলো কেমনে। একটা সাংবাদিক সেই তথ্যটা জেনে গেলেন গোপনে ঢুইকা। প্রকৃতিও মাঝে মাঝে কিভাবে সহযোগিতা করে, কেউ এটাকে বাঘের সাথে তুলনা করছে, কেউ এটাকে সাহসী তুলনা করছে, কেউ মনে করছে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মেসেজ দিচ্ছে। আওয়ামী লীগ বড়শি ফেলেছে মাছ ধরার জন্য, আর সেই বড়শিতে কুমির আটকিয়ে গিয়েছে। এমন কুমির আটকিয়েছে, এবার কি বড়শি ফেলে পালাবে নাকি কুমিরকে উঠাবে? গল্পটা গল্প নয়, বাস্তব। বাস্তব গল্পটা হলো গতকাল একটি ঘটনা ঘটেছে। এবার আন্তর্জাতিক রাজনীতিতে ডক্টর ইউনূসের ভূ রাজনৈতিক চমক শুরু হতে যাচ্ছে। নতুন অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশ। ডক্টর ইউনূস কি জিনিস, কত বড় মাপের ফিগার, সেটা আগামী 2-3 দিনের মধ্যেই বা আগামী 4 দিনের মধ্যেই অনেক কিছু প্রমাণিত হবে। আর এই কুতুবদের কারণেই কিন্তু আপনারা এখন ওই যে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারতেছেন, এই সোশ্যাল মিডিয়ার কুতুবদের কারণে। না হলে কিন্তু ওই জেলেই আটকা থাকতেন। ওনারা তো গত 15-16 বছর যুদ্ধ চালাইই গেছে ভাই, যুদ্ধ চালায় গেছে, দেশে থাকতে পারে নাই, দেশ থেকে পালায় যায়। এমন না যে আমাদেরকে ভুলে গেছে। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে এসে প্রায় প্রতিবারই ভারতীয় সাংবাদিকরা চড়থাপড় খাচ্ছেন সেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে। এবারও একই অবস্থা। সার্জিস সাহেবরা, আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সত্যতার স্থাপন করতে না পারেন, আগামী বাংলাদেশ আপনাদের কাছে সেফ না। আপনারা যদি এখন এই 130-35টা গাড়ি নিয়ে বহর নিয়ে যেতে পারেন, যেইটা আপনি জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে কোনোদিন যেতে পারেন নাই, তাহলে সেই সময় আপনার দাদা ছিল, সেই সময় আপনার পরিবার ছিল, সেই সময় যদি আপনি রিকশায় চড়েন, আর এখন যদি 135টা গাড়ি নিয়ে বহর নিয়ে যান, মানুষ আপনাকে প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মোহাম্মদ ইউনূস স্যারের ভাষণ শুনে না মনটা গার্ডেন হয়ে গেল। উনি তো বলেন দারুণ, উনি শুধু বলেন না, কিন্তু যা সত্য তাই বলেন, গলাবাজি করেন না। আজকের ভাষণে যা যা বলছে সবই কিন্তু বাস্তবে রূপ নিবে, এবং অর্ধেক বাস্তবে রূপ নিয়ে নিছে অলরেডি। ওনার কথা থেকেই তো বুঝছেন। যাই হোক, ওনার এই ভাষণ থেকে কয়েকটা কথা বলবো। এর মধ্যে একটা হইলো হজ নিয়ে। উনি হজের কথা বলছেন, মানে দেশের এমন কোন সেক্টর নাই যেটা বাদ করছে, সব আলাপ করছে। এর মধ্যে হজ নিয়ে যে কথাটা বলছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ কি জানেন, আমাদের দেশের মা বাবারা যখন হজে যায়, মানে আমরা হজে পাঠাই, তাদের অনেক বয়স থাকে, তখন অনেকের ভাষাগত প্রবলেম থাকে। ওইখানে আরবি ভাষা, আমরা বলি বাংলা ভাষা, এবং কোন দিকে যাব, রাস্তা চিনা, সময়ের গ্যাপ, আজানের টাইম, কখন নামাজ, অনেক রকম প্রবলেম হয়। এবং অসুখ বিসুখ হলে ডাক্তার পাওয়া, কোন দিকে যাবে না যাবে, দিশাহারা। সব কিছু মিলাইয়া উনি সোজা একটা রাস্তা করে দিছে, একটা অ্যাপ আবিষ্কার করছে। এই অ্যাপটা হচ্ছে আপনার ফোনে থাকবে। আপনারা যারা হজে যাবেন ওই অ্যাপকে শুধু আপনি জিজ্ঞাসা করবেন অথবা এখানে লিখবেন যে আমার এখন জ্বর খারাপ লাগতেছে, আমি কি করবো। ওই অ্যাপ আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করাই দিবে। আপনি জানতে চাইবেন এখন আমি কোন নামাজটা পড়বো, কারণ কি আমি তো সময় বুঝতেছি না, আমি বাংলাদেশ থেকে আসছি, আপনাকে সময় বইলা দিবে। মানে প্রত্যেকটা জিনিস আপনি কোন নামাজে কখন কোন সূরাটা পড়বেন, ওই সূরাটাও বইলা দিবে আপনাকে। হ্যাঁ, ওই সূরাও বইলা দিবে। তার মানে কি, হজ করতে গেলে আপনি আর কোন রকম প্রবলেম ফেস করবেন না। কনক সারওয়ার সাহেব ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্যের মামলাটা ঝুলাইয়া রাখছে। আসিফ নজরুল সাহেব, আসিফ নজরুল সাহেব, ওনারে মনে পড়তেছে আমার। উনি যখন মানে সরকারে ছিল না আর কি, 5ই আগস্টের আগের কথা, ওনার বক্তব্য গুলা না আমার কানে এখনো বাজে। ওনার বক্তব্য গুলা না আমার কানের মধ্যে না এখনো ইকো হয়, বাজতে থাকে। উনি একবার বলছিলেন, হ্যাঁ আমি যদি একবার সরকারে যাইতে পারতাম, আল্লাহ যদি আমাকে এখানে নিয়ে যাইতো, উনি যে কি করতো। কিন্তু আপনি এই 3 জনের মামলা খালাস করলেন না কেন? সবাই মামলা খালাস করলেন, সবাইকে মুক্তি দিলেন, এই 3 জনের মামলা ঝুলে রাখলেন কেন? নাকি আপনারাও মনে করেন ওই যে মির্জা ফখরুল সাহেবের মতো ওনারা কুতুব, সোশ্যাল মিডিয়ায় কুতুব, ওনারা দেশের মানুষকে বিভ্রান্ত করতেছে? দেশের মানুষকে যদি বিভ্রান্ত করে থাকে, 5ই আগস্ট আইলো কেমনে? এই 5ই আগস্টের সাথে ওনারা জড়িত ছিল না? ওনারা তো গত 15-16 বছর যুদ্ধ চালাইই গেছে রে ভাই, যুদ্ধ চালায় গেছে, দেশে থাকতে পারে নাই, দেশ থেকে পালায় যায়। এমন না যে আমাদেরকে ভুলা গেছে, ইচ্ছা করলে তো ভুলা যায়, বুঝছেন, ওই ইউরোপিয়ান জীবন যাপন করতে পারতো। এই যে আমাদের সঙ্গে সারা বছরই তো যোগাযোগ রাখছে, এই যে সামনে এসে কথা বলে, আপনারা কি ভাবেন ওই আধা ঘন্টা কথা বললে উনি আরেক কাজে চলে যায়? না, এই কথা বলার আগে অনেক রকম প্রিপারেশন নিতে হয়, অনেক তথ্য জোগাড় করতে হয়, যার ফলে ওনাদের কথা গ্রহণযোগ্যতা পায়। 71-এর দেশ স্বাধীনতার সময় একটা বেতার কেন্দ্র ছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ওইখান থেকে একটা চরমপত্র হইতো, ওই চরমপত্রের জন্য ওয়েট করতাম, কারণ ওই চরমপত্রের মধ্যে না এমন ভাবে ওই চরমপত্রের মধ্যে না
এমন কিছু ভাব প্রকাশ করতো যে ভাবগুলো শুনলে না আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে, বুকের মধ্যে সাহস চলে আসতো। এবং উনি অনেক রকম ব্যঙ্গ করতো পাকিস্তান সোলজারদের এবং পাকিস্তানের সেই ইয়া খানের, টিক্কা খানের সবাই নিয়ে ব্যঙ্গ করতো। তেমনি পিনাকি দাও যখন উনার বক্তব্য রাখে ওর মধ্যে অনেক রস দেয়, বুঝছেন, মনটাকে হালকা করে দেয়, আবার মনের মধ্যে বুঝছেন একটা চেতনা জাগায় তোলে। উনার কন্টেন্ট গুলো দেখে আমরা তো ভাই উৎসাহ পাইছি, প্রেরণা পাইছি। এবং আপনি এই ছাত্র জনতা সবাইকে জিজ্ঞাসা করেন, একে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা ছেলে শিকার যাবে, প্রত্যেকটা মানুষ শিকার যাবে যে হ্যাঁ ওনাদের ওইসব ভিডিও দেখে আমরা উৎসাহ পাইতাম। আমার এই কথাগুলোর সাথে আপনারা একমত কিনা জানি না, যদি একমত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, ওনাদের মামলাগুলো কেন হয়ে গেল? আসিফ নজরুল স্যার, আপনি সরকারে যায় কেমন জানি বদলে গেলেন, আপনার মনের মধ্যে একবারে প্রশ্ন জাগলো না যে এই তিনজনের মামলা কেন ঝুলাই রাখছেন? উদ্দেশ্য কি? ওনাদের কি ইচ্ছা হয় না এই ঈদে আইসা ওনাদের দাদা দাদির কবর জিয়ারত করবে, ওনাদের মা বাবার কবর জিয়ারত করবে, ওনার নিজের জন্ম ভিটাতে আসবে? ওনাদের ইচ্ছা হয় না এই ঈদটা আমাদের সঙ্গে করার? কি ওনাদের ইচ্ছা হয় না? ওনারা হয়তো বলবেন আপনাদেরকে যে আমাদের মামলা খালাস করেন, কিন্তু আপনাদের এটা করা উচিত ছিল। দেশের থেকে তো ওনারা টাকা পয়সা নিয়ে ভাইগা যায় নাই, খুন খারাপি করে তো ভাইগা যায় নাই। ওনারা দেশের পক্ষে কথা বলতো, ওনারা স্বৈরাচার শাসকের বিরুদ্ধে কথা বলতো, এটাই ছিল ওনাদের দোষ। ওনাদের মামলাগুলো রাইখা দেওয়ার কারণ কি? ওনারা যেন না আসতে পারে, দেশের কোনো কাজে না লাগতে পারে, তাই না? আর আপনারা এরকম ওই যে সোশ্যাল মিডিয়া আইসা ওনাদেরকে ব্যঙ্গ করে করবেন কুতুব। এই কুতুবই তো আপনাদের আজকে কথা বলার স্বাধীনতাই না দিচ্ছে। এই কুতুবের কারণেই তো আপনারা এখন কথা বলে বেড়াইতেছেন, না তো জেলেই থাকতেন, দৌড়ের উপরে থাকতেন। বুঝেন না কেন? এরকম বেইমান হইলে হয় নাকি? পুরোপুরি একটা বেইমানি হয়ে গেল তাইলে আমি মনে করি। সার্জিস সাহেবরা, আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সত্যতার স্থাপন করতে না পারেন, আগামীর বাংলাদেশ আপনাদের কাছে সেফ না। আপনারা যদি এখন এই 130-35টা গাড়ি নিয়ে বহর নিয়ে যেতে পারেন, যেইটা আপনি জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে কোনোদিন যেতে পারেন নাই, তাহলে সেই সময় আপনার দাদা ছিল, সেই সময় আপনার পরিবার ছিল, সেই সময় যদি আপনি রিকশায় চড়েন আর এখন যদি 135টা গাড়ি নিয়ে বহর নিয়ে যান, মানুষ আপনাকে প্রশ্ন করবেই। তো দাদার তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে কেন আপনি দেখাতে পারেন নাই? দাদার তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে আপনার পোশাক আশাক সামাজিক স্ট্যাটাসে দেখাতে কেন পারেন নাই? আমার দাদার টাকা দিয়ে 50 বছর আগেও গাড়ি বহর চলতে পারতাম, আমার দাদার টাকা দিয়ে একটা নির্বাচনে উঠাতে পারবো। তাহলে আপনার দাদাকে আজকের এখন পারলে দুর্নীতি দমন কমিশনের সামনে এনে প্রশ্ন করে তারপরে জবাব দিয়ে যান যে দাদার ইনকামের সোর্স থেকে এবং একটা নির্বাচন করতে কত কোটি টাকা খরচ হবে, সেই টাকাটা আপনার দাদা যে দিবে তার একটা অনুলিপি আমাদের কাছে এক্সাম্পল স্বরূপ প্রকাশ করুন। তর্কে গিয়ে লাভ নেই। আপনাদের পিছনে কোন কোন দুর্নীতিবাজ ব্যক্তিরা ঘুরে ঘুরে অসৎ পথে আপনাদেরকে টাকা দিচ্ছে সেটা জাতি আজ হোক কাল হোক জেনে যাবে। অতএব এখনই সতর্কতা অর্জন করুন। সার্জিস আলমের 135টি গাড়ি নিয়ে গাড়ি বহর সহকারে তার এলাকায় ভ্রমণ, এবং সেই ভ্রমণকে কেন্দ্র করে বাংলাদেশের এখন তুলকালাম কাণ্ড। সমাজের প্রত্যেকটি নাগরিক এখন দাবি করছেন যে তাহলে কি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যেই বৈষম্য দূর করতে আন্দোলন করেছেন সেই বৈষম্য কি আদতে শহর গ্রাম গঞ্জে দূর হয়েছে, নাকি পুরানো ধাঁচে রাজনীতি এখনো চলছে? বাংলাদেশে কি এখনো আপনার হুন্ডার মহড়া, গুন্ডার মহড়া কিংবা গাড়ির মহড়া দিয়ে আগামীর রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, নাকি সাধারণ মানুষের কথা কেউ গ্রামে গঞ্জে গিয়ে তুলে নিয়ে আসবে? এখন মানুষের প্রশ্ন। আমি প্রশ্ন তুলছি না, বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় এই প্রশ্ন তুলছে খোদ আজকের এই সার্জিস আলমের দলেরই আরেকজন নেত্রী তাসনিম জারা, যিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সময় তিনি চিকিৎসক হিসেবে সমাজের জন্য ভূমিকা রেখেছেন, একজন জনপ্রিয় নেত্রী, নতুন করে এই দলে সংযুক্ত হয়েছেন। তিনিও প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন খোলা চিঠির মাধ্যমে সার্জিস আলমের কাছে যে আসলে বিষয়টা কি। সার্জিস সাহেব আবার এর প্রতি উত্তরে যে জবাব দিয়েছেন সেটার মধ্যে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন যে আগামী 50 বছর, মানে গত 50 বছর আগেও যদি তার বাংলাদেশে এরকম কোনো বহরের প্রয়োজন হতো তাহলে সেটা করার মতো তৌফিক তার পরিবারের আছে, ছিল। কিংবা বাংলাদেশে নির্বাচন করার মতো যে টাকা পয়সা দরকার সেটা তার শুধু এক দাদার যে অর্থ আছে সেখান থেকেই সম্ভব। কিংবা এও বলেছেন যে আমার যে গাড়ি বহর খরচ হয়েছে 6000 টাকা করে হলে 3 লক্ষ টাকার মতো তার খরচ হয়েছে বা কম বেশি, এই টাকা তার শুভাকাঙ্ক্ষী, তার নিজস্ব লোকজন তারাই দিয়েছে, বা তার পরিবারের পক্ষে টাকাটা দেওয়া কোনো বিষয় না। যদি তাই হয় তাহলে আমরা তাকে জুলাই বিপ্লবের আগে এরকম 100-র উপরে গাড়ি বহর নিয়ে কোথাও তাকে ঘুরতে দেখিনি। কিন্তু জুলাই বিপ্লবের পরে যখন মানুষজন গাড়ি নিয়ে ঘুরছে, স্বভাবতই জনগণের মধ্যে এই প্রশ্ন আসাটা অমূলক নয়। কিন্তু আজকের এই সার্জিস আলমের এই গাড়ি বহর দেখে আমরা যারা কথা বলছি, আদতে সার্জিস আলম কি এটার জন্য কতটুকু দায়ী? বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কতটুকু দায়ী? আমরা আসলে কতটুকু দায়ী? আপনি দেখেন বাংলাদেশে যারা সৎ পথে রাজনীতি করছে, অনেক মানুষ দেখবেন না খেয়ে আছে, বাসায় হয়তো ঈদের দিন খাবার নাই, তিনি হয়তো ঠিক মতো সুন্দর মতো তার পরিবারটাকেও গুছাতে পারেন না, কিন্তু সেই ব্যক্তিদের পিছনে বাংলাদেশের কোনো মানুষ 2 পয়সা 5 পয়সা ইনভেস্ট করে তাদেরকে প্যাট্রোনাইজ করে সৎ মানুষদের রাজনীতি টিকিয়ে রাখতে চায় না। আমরা মানুষ হিসেবেই বাংলাদেশের জনগণ, যেটা আমার কাছে কোনো কোশ্চেন ছাড়া, কোনো কিছু জানা ছাড়াই, তদন্ত ছাড়াই যেটা বলা সম্ভব। কারো পিছনে হঠাৎ 300-200 গাড়ি দেখবেন, নতুন নতুন গাড়িতে চড়া দেখবেন, বিমানে ভ্রমণ দেখবেন, স্বভাবতই আপনার কাছে ক্লিয়ার হবে এই মানুষটার পিছনে কেউ না কেউ বেকআপ দিচ্ছে। বেকআপগুলো কারা দেয়? বেকআপগুলো ওই দুর্নীতিবাজ সমাজের যেই মানুষগুলো আবার কেস মামলায় পার পেতে চায়, ব্যবসা বাণিজ্যে ভালো করতে চায়, একটু সার্জিস সাহেবের কাছে গিয়ে আরাম পেয়ে তার একটু সেবা করতে চায়, কিংবা হাসনাতের সেবা করতে চায়,
কিংবা তাদের নতুন রাজনৈতিক দলগুলো এসেছে, ওনাদের একটু অনুকম্পা পেতে চায়, এই অনুকম্পার মাধ্যমে তাদের ভিতরে তারা ঢুকে তাদেরকে দুর্নীতিবাজ বানিয়ে দেয়। তাদের গাড়িতে সাহায্য করে, তৈলে সাহায্য করে, ইফতার মাহফিলে সাহায্য করে, আবার সাহায্য করলে সে নামটা বলতে তারা ভুলে যায়, নাম বলা যাবে না। এই যে কাজটা কারা করছে, কাজটা করছে কিছু দুর্বৃত্তায় ওনারা, যারা মূলত যে কোনো সময় যার একটু ক্ষমতা বেশি, যাকে একটু মনে হচ্ছে হাইলাইটস হচ্ছে, ওই পিপলদের পিছনে তারা ঢুকে গিয়ে তাদেরকেও ধ্বংস করে আর নিজেরাও এই অসৎ কর্মটি চালিয়ে যায়। এবং সমাজের অনেক মানুষকে আপনি দেখবেন যে এই সকল ক্ষমতাভোগী মানুষরা তারা তাদের পিছনে ইনভেস্ট করতে থাকে, কিন্তু সমাজের যাদেরকে আসলে ইনভেস্ট করা দরকার তাদের পাশে তারা যায় না। যায় না কেন? তারা জানে ওই মানুষটাকে দিয়ে আমার লাভটা কি, আমার তো চুরি ডাকাতি করতে হবে, সন্ত্রাসী করতে হবে, গোপনে টেন্ডারবাজি করতে হবে, এটা করতে হলে তো আমাকে নতুন পার্টি এখন বাংলাদেশে রমরমা ব্যবসা, তাদের একটি অবস্থান তৈরি হয়েছে, তার পিছনে করতে হবে। আমার কাছে যেটা কোনো কোশ্চেন ছাড়া সেখানে এই একটা বড় কারণের কারণেই জাতির কোনো পরিবর্তন এখন হচ্ছে না। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে এসে প্রায় প্রতিবারই ভারতীয় সাংবাদিকরা চড়থাপড় খাচ্ছেন সেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে, কিন্তু তারপরেও তাদের কোনো লজ্জা নেই। এবারও একই অবস্থা। বাংলাদেশ একটা ইসলামিক জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ, এই সমস্ত নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তাদের ধারণা যে যেহেতু এখন জো বাইডেন সরকার নেই, এখন হচ্ছে ট্রাম্প সরকার ক্ষমতা আছে, সুতরাং ট্রাম্প তো হচ্ছে ইউনুস বিরোধী, তো সুতরাং ট্রাম্প ইলেকশনের আগে কি বলছিলেন ওইটার সূত্র ধরে বাংলাদেশের বিরুদ্ধে মানে কথা বের করা যায় কিনা, সেজন্য বারে বারে সেই প্রশ্নগুলি আসছে। এবারও তাই, গতবার প্রশ্ন আসছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন, তেমন বলছে না, এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপে আমরা খুশি এবং আমরা চাই যে এটা অব্যাহত থাকুক। এরপরও খুশি হয়নি, আনন্দবাজার পত্রিকা সে ঘুরায় অন্যভাবে তাদের মতন করে লিখছে। তুলসী গ্যাবার্ডের একটা বিষয় তারা আছে, তুলসী গ্যাবার্ড নাকি আবার এটা সামগ্রিকভাবে বলছে, এটা বর্তমান ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বলেনি। সেটা আবার অন্য যে কুগেলম্যান, দক্ষিণ এশিয়া বিষয়ের যে বিশ্লেষক মাইকেল কুগেলম্যান, তার বিশ্লেষণে বলা হচ্ছে যে না, এটা তো ইউনুস সরকারের উদ্দেশ্যে না, এটা সামগ্রিকভাবে তিনি বলেছেন যে এটা হাসিনা সরকারের সময়ও এটা সবসময় এই একটা প্রশ্ন, এটা বাংলাদেশের সংখ্যালঘুদের একটা তারা কণ্ঠস্বর থাকে, তারা নির্যাতনের মুখে থাকে, এরকম একটা, এবং সবারই এটার দায়িত্ব আছে, এরকম একটা ভাবে বলছে। কিন্তু তারা নির্দিষ্ট করতে চায় ইউনুস সরকার, মানে ইউনুস সরকার হচ্ছে তাদের এক নম্বর এজেন্ডা। হাসিনা যেমন কোনোভাবে ইউনুসকে সহ্য করতে পারে না, ভারতেরও এখন মনোভাব তাই, কোনোভাবে ইউনুস দরকার হয় জামাত ক্ষমতা আসুক তাও ভালো, আর বিএনপি আসলেও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইউনুস থাকতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো এবারও থাপ্পড়টা খাইছে এই অর্থে যে মুখপাত্র ট্যামি ব্রুস, যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র, তার কাছে প্রশ্ন উঠছে, খুবই দেখেন বিব্রতকর প্রশ্ন, যে তার কাছে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে আমার দুটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? একটা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশে আসন্ন ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন, সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে রূপ দেওয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে, মানে বাংলাদেশের পরিস্থিতি মানে আফগানিস্তানে পরিণত হবে, সেটা থেকে কিভাবে বিবৃত করা যায়, চিন্তা করছেন প্রশ্নের ধরনগুলো? হ্যাঁ, ওরা মানে ইয়ে খেয়ে আলু খেয়ে বলেছে, ওরা বোঝে না এইসব ধান্দা ফিকিরের প্রশ্ন। আর একটা প্রশ্ন কি, আমার দ্বিতীয় প্রশ্ন, মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কিভাবে মোকাবেলা করছে, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সম্মানিত রাখার জন্য যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করছে? ব্রুস বলেন আমরা এসব প্রশ্নের মুখোমুখি হই। দুটো প্রশ্নের একটারও মানে উত্তর না দিয়ে বলছে যে আমরা এসব প্রশ্নের মুখোমুখি হই। আমি মনে করি আমরা অন্যান্য দেশগুলোর ইস্যু কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কি আশা করি, অর্থাৎ কূটনৈতিক পরিস্থিতির দিকে ফিরে যাই। সৌভাগ্যবশত আমাদের একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সাথে মুখোমুখি কথোপকথন এবং অবশ্যই আমাদের শক্তির উপর এর প্রভাব আশা করা যায়। কি বলছেন? টেকনিক্যাল কিন্তু বুঝাই দিচ্ছে যে ভাই আমরা নতুন আসছি, আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী সে আমাদের যে সব বন্ধু দেশ অর্থাৎ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ তাদের সাথে আমরা আলোচনা করছি, সেখানে কি সমস্যা আছে, আমাদের কি পরামর্শ, এগুলি নিয়ে আমরা মতামত ব্যক্ত করছি। আমরা এখনই কোনো কিছু মনে করি না যে ওখানে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে। আফগানিস্তানের সাথে বাংলাদেশকে তুলনা করা না, তাহলে কি বলবো, ভাগ্য ভালো যে মুশফিক ফজল নাই ওখানে, তাহলে বুঝতো যে ওই ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করতেছে ভারতীয় মুসলমানদের কি অবস্থা, ওই তার পাল্টা একটা প্রশ্ন সেখানে হইতে পারতো আর কি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।